যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়াকে অভিশপ্ত চাকরি বললেন ট্রাম্প ও জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিরল খনিজ চুক্তি। গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি, ইসরায়েলি সেনাপ্রধানের বার্তা। ব্রাসেলসে হামলা করলে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি বেলজিয়ামের। ইরানের মাটির নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সহ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া নিয়ে জাপানের ইয়োকোসুকা নৌঘাঁটিতে সৈন্যদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প ঠাট্টা করে বললেন, এই অভিশপ্ত চাকরিটা তার দরকার ছিল না, তিনি জীবনটা অন্যভাবেও কাটাতে পারতেন। তার জীবনটা খুব সুন্দর ছিল, কিন্তু তিনি আমেরিকাকে আগের চেয়ে অনেক বড় করছেন, আর এজন্যই তিনি এটি করছেন। কুয়ালালামপুরে আয়োজিত আসিয়ান সামিটে অংশগ্রহণ করে তিনি জাপানে যান। সেখান থেকে তিনি দক্ষিণ কোরিয়ার এপিক সম্মেলনে যাবেন, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকও রয়েছে। সৈন্যদের জন্য এ বক্তব্য ছিল অনুপ্রেরণামূলক। ট্রাম্প স্পষ্ট করলেন, ব্যক্তিগত জীবনটা কম গুরুত্বপূর্ণ হলেও দেশের কল্যাণ সবসময় তার প্রথম অগ্রাধিকার। বিশ্ব সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা এবং চীনের মতো একক আধিপত্যের উপর নির্ভরতা কমাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি স্বাক্ষর করেছেন এক ঐতিহাসিক বিরল খনিজ চুক্তি। হোয়াইট হাউস জানিয়েছে, এ চুক্তির লক্ষ্য হচ্ছে বিনিয়োগ ও ন্যায্য বাণিজ্যিক নীতির মাধ্যমে খনিজ সরবরাহ নিশ্চিত করা। চুক্তির শর্ত অনুযায়ী আগামী 6 মাসের মধ্যেই দুই দেশ এমন প্রকল্পে বিনিয়োগ শুরু করবে যা এই খনিজ দিয়ে তৈরি পণ্য সরাসরি বাজারে পৌঁছাতে সাহায্য করবে। আর সেই বাজার শুধু যুক্তরাষ্ট্র বা জাপান নয়, বরং অন্যান্য সমমনা দেশগুলোকেও অন্তর্ভুক্ত করবে। এই বৈঠকটি ছিল ট্রাম্পের সঙ্গে তাকাইচির প্রথম মুখোমুখি সাক্ষাৎ। বৈঠকে শুধু খনিজ নয়, আলোচনায় ছিল বাণিজ্য, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তাও। হামাস ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে, এমনই বার্তা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। গেল সোমবার জেরুজালেমে আইডিএফের ইউনিট কমান্ডারদের সম্মেলনে তিনি বলেন, তাদের মুখ্য লক্ষ্য দুটো, গাজায় মারা যাওয়া ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধার এবং হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া। ইসরায়েলের তথ্য অনুসারে এ পর্যন্ত 28 জনের মধ্যে 15 জনের মরদেহ হামাস হস্তান্তর করেছে। এখনও বাকি 13 জনের দেহাবশেষ ফেরত আসেনি। যদি রাশিয়া ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে ন্যাটো মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলবে, এমনই করা হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন। একই সঙ্গে ইউরোপে 600টি F-35 যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ফ্রাঙ্কেন একটি জিনিসও মনে করিয়ে দিয়েছেন, রাশিয়ার সামরিক ক্ষমতা হালকা করে নেওয়া ঠিক হবে না। তিনি বলেছেন, রাশিয়া সামরিক উৎপাদন ও যুদ্ধ অর্থনীতি বাড়িয়ে দিয়েছে, তারা এখন ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে 4 গুণ বেশি উৎপাদন করছে। ফ্রাঙ্কেন বিশ্বাস করেন, রাশিয়া ইউক্রেনের সমস্যায় পড়েছে কারণ তারা পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেই লড়ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সম্প্রতি বলেছেন, রাশিয়ার ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের দিকে কোনো আক্রমণের পরিকল্পনা নেই। তিনি একে অপ্রয়োজনীয় উত্তেজনা হিসেবে উল্লেখ করেছেন। ল্যাভরভ আরও প্রশ্ন তুলেছেন, যখন আপনারা দেখছেন যে আপনার রাজনৈতিক নেতৃত্বই কুঠার বের করছে, তখন কি আপনি নিরাপদ বোধ করছেন? এই মন্তব্যে তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে কিছু ইউরোপীয় দেশ নিজেদের আচরণের দ্বিধা এবং দ্বন্দ্ব তৈরি করছে। তার বক্তব্য অনুযায়ী সমস্যার সমাধান শুধুমাত্র কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়েই সম্ভব। রাশিয়া চাইছে উত্তেজনা না বাড়িয়ে প্রতিটি পক্ষ সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুক। মাটির নিচে এক বিশাল শহর, যেখানে লুকিয়ে রাখা হয়েছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। ঠিক এমনই গোপন ভূগর্ভস্থ শহর নিয়ে মুখ খুলেছেন ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা। রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেন, এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো শুধু প্রযুক্তিগত অর্জন নয়, বরং ইরানের প্রতিরোধ ক্ষমতার জীবন্ত প্রতীক। তিনি গর্ব ভরে জানান, ইরান এখন শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এই শহরগুলো হলো প্যাসিভ ডিফেন্স বা প্রতিরক্ষামূলক নিরাপত্তা কৌশলের সাফল্যের বাস্তব উদাহরণ। জেনারেল জালালি বিশেষভাবে উল্লেখ করেন ইরানের সাবেক IRGC এয়ার স্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজি জাদেহকে। তিনিই নাকি এই গোপন ক্ষেপণাস্ত্র শহরের নকশা ও নির্মাণে মূল ভূমিকা রেখেছেন।
ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে, এমনই কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সিনেটর রিক স্কট। ফ্লোরিডার এই রিপাবলিকান সিনেটর সিবিএসকে এক সাক্ষাৎকারে বলেন, যদি আমি মাদুরোর জায়গায় হতাম তাহলে এখনই রাশিয়া বা চীনে চলে যেতাম। তিনি বলেন, ভেতর থেকে হোক বা বাইরে থেকে কিছু একটা ঘটবেই, অর্থাৎ মাদুরোর সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা। তার কথার ভেতরে লুকিয়ে ছিল ইঙ্গিত, যুদ্ধ না হোক ভেনেজুয়েলার উপর চাপ বাড়বে নিশ্চিতভাবেই। এই বক্তব্যে এসেছে এমন এক সময় যখন লাতিন আমেরিকার আকাশে ক্রমেই বাড়ছে সামরিক উত্তেজনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ পৌঁছেছে ত্রিনিদাদ ও টোবাগোতে। এর ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন CIA এর বিশেষ অভিযান পরিচালনার অনুমোদন তিনি দিয়েছেন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, আর তার দিক ঠিক ভারতীয় উপকূলের দিকে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, শেষ 6 ঘন্টায় মন্থা ঘন্টায় 17 কিলোমিটার বেগে দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। সবশেষ বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া আর কলিঙ্গপত্তনমের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তার আগেই মঙ্গলবার সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল। সেই সময় বাতাসের গতি ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ছিল, আর দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে প্রায় 110 কিলোমিটার। এই আতঙ্কজনক পরিস্থিতিতে 3 রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। উপকূল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। স্কুলগুলো বন্ধ আর বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। খরচ কমানো এবং মহামারীর সময় অতিরিক্ত নিয়োগের ভার সামলাতে আগামীতে প্রায় 30,000 কর্পোরেট কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করা হচ্ছে। যদি এটি বাস্তবায়িত হয় তবে 2022 সালের পর এটি হবে অ্যামাজনের সবচেয়ে বড় চাকরি সংকোচন। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত 2 বছরে অ্যামাজন ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের ছোট পরিসরে ছাঁটাই করেছে। এর মধ্যে রয়েছে ডিভাইস, কমিউনিকেশন এবং পডকাস্ট বিভাগ। নতুন এই দফায় ছাঁটাই পড়তে পারে মানব সম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ। সূত্র জানায়, সোমবার থেকেই সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য মঙ্গলবার সকালে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের নোটিশ পাঠানোর পর কর্মীদের সঙ্গে সঠিকভাবে মোকাবিলা করা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভি সঙ্গেই থাকুন। ধন্যবাদ।